ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আর তার সাথে কিন্তু আজকে ফুটবলের খবর, পুজো আর ফুটবলের খবর একসাথেই চলবে রোজকার মতন। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের নতুন কোচ চুজ হয়ে গেল, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে নতুন বিদেশি ফুটবলার। এছাড়া এএফসি যে ব্যান করলো মোহনবাগানকে, কেন মোহনবাগান ব্যান হলো, এর বিরুদ্ধে কি অ্যাপিল করতে পারবে মোহনবাগান, সেসব তো খবর আছে। এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলে কিছু দল বদলের খবর এবং আই লিগের দল তৈরি করতে চলেছে, নতুন মহিলাদের ফুটবল দল, সব খবর জানবে। তার আগে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই আজকে প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি একটু মহিলাদের ফুটবল দলের খবর নিয়ে। আর মহিলাদের ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য কিন্তু দল তৈরি করতে চলেছে আই লিগের দল ইন্টারকাশি। আর এই ব্যাপার নিয়ে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে মহিলা ফুটবল দল শুরু করার কথা ঘোষণা করলো আই লিগের ক্লাব ইন্টারকাশি। এই ব্যাপারে উত্তরপ্রদেশ ফুটবল সংস্থা এবং এআইএফএফ এর কাছ থেকেও অনুমোদনও এসে গিয়েছে বলে জানিয়েছেন বেনারসি ক্লাবটির চেয়ারম্যান বিনোদ দুগাল। এই নবরাত্রিরে ইন্টারকাশি মহিলা দল যাত্রা শুরু করবে, সম্ভবত এবারেই কর্পোরেট বিডের মাধ্যমে সরাসরি ইন্ডিয়ান ওমেন্স লিগে খেলবে ইন্টারকাশি। এবার আসে একটু শিলংয়ের ফুটবলের খবরে। আর শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন কিন্তু জানিয়েছে তারা কিন্তু শিলং যে প্রিমিয়ার লিগ ফুটবল হয় সেই প্রিমিয়ার লিগ ফুটবল কিন্তু শুরু করতে চলেছে আগামী 16ই অক্টোবর থেকে। আর এই লিগে কিন্তু এবারে খেলতে দেখা যাবে 8টি দলকে। 8টি দল কিন্তু নিজেদের মধ্যে রাউন্ড রবিন লিগে খেলবে ডাবল লিগ পদ্ধতিতে, এবং সেখান থেকে 4টে টিম খেলবে সেমিফাইনালে এবং সেখান থেকে 2টি টিম কিন্তু ফাইনাল রাউন্ডে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন মাওলাভি এফসি ছাড়াও কিন্তু এই টুর্নামেন্টে খেলছে গতবারের রানার্স রাংদাজিয়াদের এফসি, এবং এছাড়া কিন্তু আছে আই লিগ খেলা এবং লাজং এফসির মতন দল। তো এবারে কিন্তু সেই শিলং প্রিমিয়ার লিগ কিন্তু দুর্দান্তভাবে জমে উঠবে বলেই আশা করা যাচ্ছে। আর এই লিগের কিন্তু প্রাইজ মানিও বাড়িয়েছে শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন। গতবারের তুলনায় এবারে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 6 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে 3 লক্ষ টাকা। সুপার লিগ কেরালার খবরে আসে এক। আর গতকাল কিন্তু সুপার লিগ কেরালার ম্যাচে তিরুবনন্তপুরম কোভান্সকে তাদেরই ঘরের মাঠে 4-1 গোলে কিন্তু হারিয়ে দিল কালিকট এফসি। আর এই ম্যাচ জয়ের ফলে কিন্তু তারা কিন্তু দ্বিতীয় স্থানেই রইল, আর তিরুবনন্তপুরম কিন্তু নিচের দিকে চলে গেল আরও। আর এই ম্যাচে কিন্তু কালিকট এফসির হয়ে চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে রিয়াজ 13 মিনিটের মাথায় গোল করে, এরপর কিন্তু সাইড ব্যাক আব্দুল হাক্কু 21 মিনিটে ও আর্নেস্ট বারফোভ ম্যাচের প্রথমার্ধে ইনজুরির সময় গোল করে কোজিকোড়ের ক্লাবটিকে 3-0 গোলে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই 47 মিনিটে কোয়ামসের পক্ষে দাবি কুন একটি গোল শোধ করলো। ম্যাচের 59 মিনিটে কাবেন্স বেলফোর্ট গোল করে কালিকট এফসিকে খেলার ফল 4-1 করে। এরপর খেলায় আর কোনো গোল হয়নি এবং কালিকট এফসি অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে 3 পয়েন্ট নিয়ে কিন্তু তারা নিজেদের ঘরে ফিরল। এবার একটু সিএফএল এর খবর আসে। আর সিএফএল এ কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। কেননা এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে এটাকে বলা যায় একেবারে ব্রেকিং একটা নিউজ। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচে 43 মিনিটের মাথায় কিন্তু 3জন ভূমিপুত্র ফুটবলারকে মাঠে রেখেছিল, যেখানে নিয়ম অনুযায়ী 4জন ভূমিপুত্র ফুটবলারকে মাঠে রাখতে হবে। সেখানে তারা এক ফুটবলার পরিবর্তন করায়, সেখানে কিন্তু 3জন ভূমিপুত্র ফুটবলার হয়ে যায় এবং সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল গুরুতর একটা অভিযোগ করে আইএফএতে। এবং আজ যা খবর শোনা যাচ্ছে আইএফএ কিন্তু সেই অভিযোগটা মেনে নিয়েছে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু সেই ম্যাচের 3 পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। মানে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছিল এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে যা খবর সেই ম্যাচের কিন্তু যে 2 দল 1 পয়েন্ট করে পেয়েছিল সেখান থেকে কিন্তু মোহামেডানের পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু সম্পূর্ণ 3 পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির থেকে কিন্তু 4 পয়েন্ট এগিয়ে গেল লিগ টেবিলে। এবং ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসির কিন্তু পরের ম্যাচ আছে 14ই অক্টোবর। সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল ড্র করে তাহলে কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে আগামী 14ই অক্টোবর ডায়মন্ড হারবার এফসির সাথে। এবং অন্যদিকে আরও একটা খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল লিগ জয় হয়তো আরও মসৃণ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আগামী 17ই অক্টোবর ইস্টবেঙ্গল কিন্তু খেলার কথা ভবানীপুর ক্লাবের সাথে। কিন্তু এই মুহূর্তে যা খবর ভবানীপুর ক্লাব কিন্তু ওই ম্যাচটা ওয়াক ওভার দিতে চলেছে ইস্টবেঙ্গলকে। কেননা ভবানীপুর তাদের অফিসিয়াল যা জানিয়েছে সেটা হচ্ছে ভবানীপুরের সাথে ফুটবলার কোচের
দের যে এগ্রিমেন্টটা ছিল বা চুক্তিটা ছিল সেটা ছিল সেপ্টেম্বর মাস অবধি, এবং সেই চুক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায়। সব ফুটবলার এই মুহূর্তে ফ্রি হয়ে গেছে এবং নতুন করে টিম করতে খেলতে হলে তাদেরকে প্রায় 25 লক্ষ টাকা একটা ম্যাচের জন্য খরচা করতে হবে। সেই জন্য কিন্তু ভবানীপুর ক্লাব তারা কিন্তু সেই ম্যাচে কোনো খরচা করতে চাইছে না এবং ইস্টবেঙ্গলকে হয়তো ওয়াক ওভার দিয়ে দেবে। এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু যদি ডায়মন্ড হারবার ম্যাচ হেরেও যায় সেক্ষেত্রেও লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ডায়মন্ড হারবারের থেকে 1 পয়েন্ট এগিয়ে থেকে। তো একেবারেই বলা যায় ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল লিগ বা কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর আগামী 14 তারিখই হয়তো ইস্টবেঙ্গল সেলিব্রেশন করবে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার। ভারতের অনূর্ধ্ব-20 জাতীয় দলের গোলকিপার প্রিয়াংশ দুবেকে 3 বছরের চুক্তিতে মোহনবাগান কিন্তু নিজের দলে সই করালো। 18 বছর বয়সী এই গোলকিপার কিন্তু এবারে ভারতীয় অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলেছিল সাব কাপ এবং এএফসি কোয়ালিফায়ার ম্যাচে, এবং সেই ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রিয়াংশ দুবেকে নিজের দলে সই করালো। এবার একটু মোহনবাগানের খবরে আসে। আর মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি এসিএল 2 থেকে তোমরা জানো যে বাতিল করে দিয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু চারিদিকে একটা হইচই হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তাতে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের উপর কিন্তু আরও বড় শাস্তির খাড়া আসতে পারে। সেটা হয়তো কম করে 1 বছরের সাসপেনশন আসতে পারে এএফসির যে কোনো টুর্নামেন্ট খেলা থেকে। এছাড়াও কিন্তু মোহনবাগানকে কিন্তু একটা বড় অঙ্কের টাকার জরিমানা দিতে হতে পারে। সেটা কিন্তু এই মুহূর্তে খবরে বেরিয়ে আসছে। কেন জরিমানা দিতে হবে সেখানে কথা হচ্ছে যে এই ম্যাচের যে টিভি ব্রডকাস্টিং যারা ছিল তাদের একটা বড় ধরনের লস হয়ে যাওয়ার জন্য কিন্তু তারা এএফসিতে নালিশ করেছে। এছাড়াও কিন্তু যে ট্রাক্টর এফসি টিম আছে ত্রাবডিশ শহরে, সেই ট্রাক্টর এফসি যাদের সাথে মোহনবাগানে খেলা ছিল তারাও কিন্তু নালিশ করেছে, তাদের টিকিট বিক্রি হয়ে গেছিল ম্যাচে, এবং মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে না আসে তাদেরকেও কিন্তু লসের মুখ দেখতে হচ্ছে। এছাড়া আনুষঙ্গিক যা খরচা হয় একটা ম্যাচ করতে গেলে সেই খরচা প্রায় করে ফেলেছিল ট্রাক্টর এফসি, সেই কারণে তারা কিন্তু এর ক্ষতিপূরণ চেয়েছে, এবং সেই ক্ষতিপূরণটা কিন্তু একটা বড় অঙ্কের হতে পারে বলেই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু এএফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু অ্যাপিল করতে পারে এই মোহনবাগান সুপার জায়ান্টকে যে বাতিল করা হয়েছে এএফসি থেকে সেটা নিয়ে। কেননা অনৈতিকভাবে বলা যায় বাতিল করা হয়েছে, একটা দেশে যুদ্ধ প্রায় লেগে গেছে, সেই অবস্থায় আরেকটা দেশ কি করে আরেকটা দেশের ক্লাব কি করে খেলতে যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং সেটাই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বলার চেষ্টা করেছে বারবার যে তাদের সেফ জোন চাই, তারা সেফ জোনে ম্যাচ খেলতে চায়, এরকম একটা কথা বলেছিল। এবং কোনো নিরপেক্ষ বিনোদে ম্যাচ হলে তারা অবশ্যই খেলতে যেতে রাজি আছে, কিন্তু এএফসি সেটা মানেনি। সেই কারণে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি বাতিল করেছে, এবং এই জায়গাটা দেখেই যে নিরপেক্ষ ভেন্যুতে তারা ম্যাচ খেলতে রাজি ছিল মোহনবাগান সুপার জায়ান্ট, এই জায়গাটাতে দেখিয়ে তারা কিন্তু আগামী দিনে এএফসির যে ডিসিপ্লিনারি কমিটি আছে যেখানে অ্যাপিল করা যাবে সেইখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অ্যাপিল করতে পারে, এবং শোনা যাচ্ছে ফিফাতেও মোহনবাগান সুপার জায়ান্ট যেতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু লয়ারদের সাথে মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়ালরা কথাবার্তা চালাচ্ছে, এবং যেটাই হোক না কেন সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে হবে। তবে মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি যেভাবে এএফসি টুর্নামেন্ট থেকে আউট করে দিয়েছে সেটা কিন্তু একেবারে সাদা চোখে বা খোলা চোখে যদি তোমরা দেখো সেটা কিন্তু একেবারে ঠিক হয়নি। কেননা আল নাসের রোনাল্ডোর ক্লাব তারাও কিন্তু এই মুহূর্তে ইরানে খেলতে যাবে না দেখে এএফসিকে চিঠি দিয়েছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সেই দিকটা তাকিয়েছে আল নাসেরের বিরুদ্ধে কী স্টেপ নেয় এএফসি। তারপরেই শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এএফসির সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল কমিটিতে তারা জানাবে। তো অন্যদিকে আজ সকালেই বলেছিলাম ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে স্প্যানিশ কোচ 47 বছর বয়সী অস্কার ব্রুজনকে তোমরা এর আগে কোচিং করতে দেখেছো ভারতবর্ষেরই ক্লাব স্পোর্টিং ক্লাব দি গোয়াতে, এছাড়াও মুম্বাই সিটি এফসিতে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলেন, এবং মুম্বাই এফসিতেও তিনি কিন্তু কোচিং করেই গেছে। মালদ্বীপের নিউ রেডিয়ানকে কোচিং করিয়েছেন। আমি সকালবেলায় এই ভিডিওটা আপলোড করে বলেছিলাম, সেখানে তারা নিউ রেডিয়ানকে অস্কার ব্রুজনের কোচিংয়ে কিন্তু তারা প্রিমিয়ার লিগ যেতে মালদ্বীপে, এছাড়া মালদ্বীপের এফএ কাপও চ্যাম্পিয়ন হয়েছে। তারপর তিনি বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে এসে বসুন্ধরা কিংসকে 6 মরশুম ধরে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। তার মধ্যে কিন্তু 5 বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে, ফেডারেশন কাপ জিতেছে 2 বার, ইন্ডিপেন্ডেন্স কাপ জিতেছে, এরকম মিলিয়ে প্রায় 6 বছরে 11টা ট্রফি জিতেছে বসুন্ধরা কিংস বাংলাদেশে। তবে পরবর্তী সময় বসুন্ধরা কিংসের সাথে কিন্তু অস্কার ব্রুজনের একটা প্রবলেম হয়, তার যে একটা রাগ মেজাজ বলো বা বদ মেজাজ আছে সেটার সাথে কিন্তু প্লেয়ার আর অফিসিয়ালদের মধ্যে একটা দূরত্ব শুরু হওয়ার জন্য কিন্তু অস্কার ব্রুজনকে কিন্তু ছেটে ফেলে বসুন্ধরা কিংস। আর এই বসুন্ধরা কিংসের কোচিং করানোর মাঝে কিন্তু স্টপ গ্যাপ কোচ হিসেবে অস্কার ব্রুজন কিন্তু বাংলাদেশের জাতীয় দলকেও কোচিং করিয়েছিলেন।
তো এখন সেই অস্কার ব্রুজনকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের নিজেদের দলে নিযুক্ত করলো এবং এখন একটা ব্যাপার বেরিয়ে আসছে যে অস্কার ব্রুজন কি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ডাগ আউটে থাকবে কিনা। এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তাতে কিন্তু অস্কার ব্রুজন ভারতবর্ষে আসবেন ওয়ার্ক পারমিট নিয়ে, আর এই মুহূর্তে কিন্তু ওয়ার্ক পারমিট পেতে কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে স্পেন থেকে ভারতে আসতে, এবং এই মুহূর্তে যা খবর তার ভিসা পেতেও প্রবলেমে আছে এবং হয়তো তাকে বড় ম্যাচে ডাগ আউটে নাও পেতে পারে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা। সেক্ষেত্রে হয়তো বিনো জর্জকে হয়তো দেখতে পাবো আমরা ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ডাগ আউটে, আর যদি তার আগে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অস্কার ব্রুজন কিন্তু ইস্টবেঙ্গল ডাগ আউটেই বসবে ডার্বি ম্যাচে। আর ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এই মুহূর্তে বন্ধ আছে, ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে আগামী একাদশী থেকে ইস্টবেঙ্গল রিজার্ভ টিম এবং ইস্টবেঙ্গল আইএসএল এর টিম দুটো দলেরই কিন্তু প্র্যাকটিস শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে অস্কার ব্রুজন কিন্তু দুজন ফুটবলারকে ইস্টবেঙ্গল থেকে রিলিজ করতে চাইছে এবং সে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালদের সাথে কথাবার্তা বলেছে এবং এই দুজনই হলো বিদেশি ফুটবলার, একজন হচ্ছে ক্লেটন সিলভা, অন্যজন হচ্ছে সাউল ক্রেসপো। তাদের বদলে কিন্তু তিনি আনতে চাইছেন রবসন রবিনো ব্রাজিলের এবং মিগুয়েল ফাগুয়েরা। এই মিগুয়েল ফাগুয়েরা কিন্তু তিনিও ব্রাজিলের 24 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার সাথে কিন্তু তিনি সিডিএম পজিশনটাতেও খেলতে পারে এবং রবসন রবিনো হচ্ছে প্লে মেকার বলা যায়, পেছন দিক থেকে বেশি খেলতে ভালোবাসে, এছাড়া তিনি কিন্তু উইং পজিশনেও খেলতে ভালোবাসে। তো এরকম দুই ফুটবলারকে দলে আনতে চাইছে, কিন্তু এই মুহূর্তে মিগুয়েল ফিগুয়েরার যা মার্কেট ভ্যালু তা প্রায় 5 কোটি টাকার কাছাকাছি, মানে একটা হিউজ, এবং রবসন রবিনোরও কিন্তু প্রায় 6-7 কোটি টাকার মতো। এছাড়া অস্কার ব্রুজনও ইস্টবেঙ্গলে আসছে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে। তো এই জন্য কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালরা এখন চিন্তা ভাবনা করছে দুই ফুটবলারের পরিবর্তন নিয়ে, কেননা যদি ইনভেস্টার টাকা দেয় সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে দুই ফুটবলার, নইলে কিন্তু দুই ফুটবলারের পরিবর্তন হওয়া কিন্তু এই মুহূর্তে পসিবল না, কারণ দুই ফুটবলারের সাথেই সাউল ক্রেসপো আর ক্লেটন সিলভা দুই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলের কিন্তু চুক্তি আছে। সেই জন্য তাদের সাথে যদি চুক্তি ভঙ্গ করে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু পুরো টাকা দিতে হবে, সেটা কিন্তু ভাবাচ্ছে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের। অন্যদিকে মিগুয়েল ফেগুয়েরা, এই মিগুয়েল ফেগুয়েরাকে নিয়ে যদি একটু কথা বলি, তো এই ফুটবলারটি কিন্তু ব্রাজিলের ফুটবলার এবং মাত্র 24 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, মানে বুঝতে পারছো একজন মিডফিল্ডার 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা মানে খুবই ভালো উচ্চতা তার। এই ফুটবলারটি কিন্তু 2019 থেকে 22 মরশুম অবধি তিনি কিন্তু গোলস বলে যে ব্রাজিলের ক্লাব আছে সেখানে খেলেছিলেন এবং সেখানে কিন্তু তিনি 52টা ম্যাচে 4টে গোল করেছিলেন। এরপর তিনি কিন্তু 2022 সালে বসুন্ধরা কিংসে চলে আসেন এবং তারপর বসুন্ধরা কিংসের হয়ে এখন পর্যন্ত কিন্তু তিনি 39টা ম্যাচ খেলেছেন এবং 39টা ম্যাচ খেলে কিন্তু তিনি 26টা গোল করেছে। মানে বুঝতে পারছো এই ফুটবলারটি কিন্তু সিডিএম পজিশনের সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে তুমি দুটো পজিশন। এই ফুটবলারটি ইস্টবেঙ্গল দলে এলে ইস্টবেঙ্গল দলের জন্য যথেষ্ট ভালো হতে পারে, কিন্তু একটা কথা যেটা নিয়ে কিন্তু বাস্তব চিত্র যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ আর ভারতের যে আইএসএল হয় সেই দুটো ফুটবল লিগের মধ্যে কিন্তু তফাৎ আছে। বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের সাথে বাকি দলগুলোর ডিফারেন্স পায় প্রায় মানে অর্ধেক। আবাহনী বলো, ঢাকা মোহামেডান বলো, তারা বসুন্ধরার থেকে অন্তত তিনি বলা যায় বসুন্ধরা যদি 100% টিম হয় তারা 60 থেকে 65% টিম, এরকম একটা বলা যেতে পারে। বাকি দলগুলো 30-20-25%-এর মতো আমরা 70-80% ডিফারেন্স থাকে বাকি দলগুলোর সাথে বসুন্ধরা কিংসের। আর বসুন্ধরা কিংসের সাথে আবাহনী বা ঢাকা মোহামেডান যে দলগুলো আছে তার সাথে অন্তত 30 থেকে 40%-এর ডিফারেন্স থাকে পারফরমেন্সের দিক থেকে বা টিমের ওয়েটের দিক থেকে। তো সেই কারণে কিন্তু বাংলাদেশ ফুটবলে যে কোনো বিদেশি যদি একটু হাই প্রোফাইল বিদেশি আসে বা ভালো বিদেশি আসে তারা কিন্তু সফল হয়ে যায় বা হতে পারে, কিন্তু আইএসএল এর ক্ষেত্রে কী হয়, প্রতিটা দলে একাধিক ভালো ফুটবলার আছে, ভালো বিদেশি ফুটবলার আছে, প্রতিটা ফুটবলারই প্রায় হাই প্রোফাইল ফুটবলার। তো এখানে এসে কিন্তু বাংলাদেশ ফুটবল থেকে এখানে এসে কতটা মানিয়ে নিতে পারবে, ভালো ফুটবল খেলতে পারবে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। কেননা বাংলাদেশ ফুটবলে এই ফুটবলারটি 26টা গোল করে ফেলেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। তো এখন ভারতে এসে কতটা গোল করতে পারবে, কেন ভারতের তাকে যখনই খেলতে হবে ভালো ভালো বিদেশি ফুটবলারের এগেনস্টে খেলতে হবে, ভালো ভালো দেশীয় ফুটবলারের এগেনস্টে খেলতে হবে, সেখানে সে নিজে কতটা নিজেকে আরও ভালোভাবে নিজেকে উজাড় করে দিতে পারে, ভালো পারফরমেন্স করতে পারবে, সেটা কিন্তু যতক্ষণ না খেলছে বলা যাচ্ছে না। তবে এটা বলে যে বাংলাদেশের ফুটবল লিগ বা ভারতের ফুটবল লিগের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে এই মুহূর্তে। অন্যদিকে রবসন রবিনো 29 বছর বয়স, একাধিক ব্রাজিলিয়ান ক্লাবে খেলেছে, তারপরে তিনি কিন্তু চলে আসে বসুন্ধরা কিংসে। মূলত উইঙ্গারে খেলতো ব্রাজিলের ক্লাবে যখন খেলতো। এর আগে কিন্তু তিনি খেলেছেন ভিলানোভাতে,
আগুয়া সান্টাতে ভিলানোভাতে কিন্তু 23 ম্যাচে মাত্র 1টি গোল ছিল। আগুয়া সান্টাতেও লোনে খেলেছিলেন এবং 9 ম্যাচে 2টি গোল ছিল। তার আগে কিন্তু তিনি খেলেছেন আমেরিকা মেরিনোতে, সেখানে কিন্তু 12টা ম্যাচে কোনো গোলও করতে পারেনি। ফ্লুমিনিসেতেও 22টা ম্যাচে 2টো গোল, মানে টাফ লিগে এসে কিন্তু রবসান রবিনও কিন্তু সেভাবে গোল করতে পারেনি। এরপর কিন্তু তিনি চলে আসেন বসুন্ধরা কিংসের লোনে আগুয়া সান্টা থেকে, এবং সেখানে এসে কিন্তু 2020-21 মরশুমে 23 ম্যাচে 21 গোল করে এবং পরবর্তী সময় পার্মানেন্ট ডিল করে বসুন্ধরা কিংস, এবং সেখানে কিন্তু 76 ম্যাচে রবসান রবিনো বাংলাদেশ লিগে 54টা গোল করে। মানে বাংলাদেশ লিগে এসে কিন্তু মিগুয়েল ফেরেগুয়েরা আর রবসান রবিনো দুই ফুটবলারই কিন্তু সফল হয়েছে, কিন্তু যখনই এরা টাফ লিগে খেলেছে সেখানে কিন্তু তাদের পারফরমেন্স বলো তারা কিন্তু সেভাবে কিন্তু ফুটে উঠতে পারেনি। ব্রাজিলিয়ান লিগে কিন্তু সেভাবে রবসান রবিনো বলো বা মিগুয়েল ফেগুয়েরা বলো, তারা কিন্তু তেমন খুব একটা গোল নেই। বাংলাদেশ ফুটবলে আসার পর তারা গোল করেছে। তো এরকম ফুটবলার আগামী দিনে ভারতীয় ফুটবলে এসে কতটা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে বা কতটা সফলতা পাবে সেটা কিন্তু সময় কথা বলবে। কেননা এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।